দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তাকক্ষ থেকে। আজ আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা অভিনেত্রীদের অতীতে দেওয়া পোস্ট নতুন করে সামনে আসা তা নিয়ে আলোচনা সমালোচনা হওয়া নতুন কিছু নয়, কিন্তু পুরনো পোস্টের রেশ ধরে অস্কারের মনোনয়ন দৌড় থেকে ছিটকে যাওয়ার বিষয়টি বেশ নাটকীয়, যা ঘটেছে এবার কার্লা সোফিয়া গ্যাসকনের ক্ষেত্রে, যিনি অস্কারের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন। কিন্তু তার অতীতের বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়, আর এর জের ধরেই ধরে নেওয়া হচ্ছে ধ্বংস হয়ে গেছে তার অস্কার জেতার সম্ভাবনা। অন্যদিকে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ হিসেবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে। অষ্টম অ্যালবাম কাউবয় কার্টারের জন্য জিতেছেন তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার হাতে নিয়ে নিজেই বলেছেন তার অনেক অপেক্ষার ফসল এটি। কেন এত বছর অপেক্ষা করতে হলো বিয়ন্সেকে? আসলে কি কৃষ্ণাঙ্গ হওয়ার সঙ্গে পুরস্কার জয়ের কোনো সম্পর্ক আছে? অস্কারে সোফিয়া গ্যাসকনের ঘটনাটি বা কি লিখেছিলেন তিনি তার পুরনো পোস্টে, জানিয়ে এত বিতর্ক? এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এজন্য যুক্ত করতে চাই সহকর্মী তন্ময় ইমরানকে। তন্ময়, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। গ্র্যামিতে সেরা কান্ট্রি অ্যালবাম কখনোই কোনো কৃষ্ণাঙ্গ কেন জেতেননি? আসলেই কি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ইস্যু গ্র্যামির মতো মর্যাদাপূর্ণ আসরে প্রভাব রাখে? বিয়ন্স এবার গ্র্যামিতে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন। বিয়ন্স গ্র্যামিতে প্রায় ৯৯ বার মনোনয়ন পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে। উনি সবচেয়ে এগিয়ে আছেন মনোনয়নের তালিকায়, কিন্তু উনি কখনোই কোনো কান্ট্রি অ্যালবামের জন্য পুরস্কার পাননি। গ্র্যামির মূল পুরস্কারের মধ্যে আসলে কান্ট্রি অ্যালবামকে ধরা হয়, এবং কান্ট্রি অ্যালবামে একটি বৈষম্যের অভিযোগ আগে থেকেই ছিল কান্ট্রি অ্যালবামে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে। বিশেষত কৃষ্ণাঙ্গরা কান্ট্রি অ্যালবামে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে, একেবারে নেই বললে কখনোই পায়নি যেটা পেয়েছেন, এটি মূল পুরস্কার। তো একটি গবেষণাও আবার বলছে যে এই কান্ট্রি অ্যালবামে ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র ৪% কৃষ্ণাঙ্গ অংশগ্রহণ করেছেন, যেটি একটি বৈষম্যের জায়গা একেবারে দেখিয়ে দিচ্ছে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে বিয়ন্সের কিন্তু আরেকটি গান ২০১৬ সালে, গানটি যে ড্যাডি লেসন্স, সেই গানটাও কিন্তু গ্র্যামির কান্ট্রি অ্যালবামের জন্য সেই জিনিসটা সিলেক্টেড হয়নি সেই ইয়েটা, কারণ এখানেও বর্ণবৈষম্যের অভিযোগ আগে থেকেই ছিল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের অসংখ্য উদাহরণ আছে। যেমন ২০১৯ সালে লিল নাস এক্স এর ওল্ড টাউন রোড বিলবোর্ডের কান্ট্রি চার্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং পরে এটা আবার একজন শ্বেতাঙ্গ গায়ক বিলি রে সাইরাস যখন গায়, তখন আবার এটা চার্টে উঠে এসেছে। তো তার মানে বোঝা যাচ্ছে কি যে আসলে বৈষম্যটা সবসময়ই ছিল। তো বিয়ন্স এবার সেটাকে একদম ভেঙে এগিয়ে গিয়েছেন, এবং উনি পুরস্কারটা নিয়েছেন আরেক বিখ্যাত গায়িকা টেলর সুইফটের হাত থেকে। এবার আসি অস্কারের মনোনয়ন দৌড় প্রসঙ্গে। সোফিয়া গ্যাসকন তার পুরনো পোস্টগুলোয় কি এমন বলেছিলেন আসলে যার জন্য এত সমালোচনা? এই প্রশ্নের উত্তরের সাথে আগের প্রশ্নের বৈষম্যর যে উত্তরটি, সেটির মিল রয়েছে, প্রসঙ্গটির মিল রয়েছে আমি বলতে চাচ্ছি। সাম্প্রতিক সময়ে আসলে শোবিজ জগতে বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, জাতিগত বৈষম্য এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এবারের অস্কারে এমিলিয়া পেরেজ সিনেমাটির জন্য আসলে সোফিয়া গ্যাসকন প্রায় অনেক বিশ্লেষকই বলছিলেন যে উনি পুরস্কারটা পেয়েই যাবেন এবং অস্কার জিতবেনই ওনার এবার, কারণ উনি প্রথমবারের মতো একজন ট্রান্সজেন্ডার যিনি আসলে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, এবং ইতিহাসটা এবার উনি গড়েই ফেলবেন এরকম একটা ধারণা ছিল। কিন্তু সমস্যা হয়েছে সোফিয়া গ্যাসকন তার এই পুরস্কারের জন্যই একই ক্যাটাগরিতে অন্য আরেকজন যে অভিনেত্রী, সেই অভিনেত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ এনেছেন যে তার প্রচারণা টিম, সেই অভিনেত্রীর নাম ফার্নান্দা টোরেস, তার প্রচারণা টিম তার পেছনে লেগেছে, এবং উনি যেটা বলেছেন যে তারা আমাকে এবং এমিলিয়া পেরেজ সিনেমাটিকে ছিঁড়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালিয়ে।
তো এইটা পরবর্তীতে উনি আবার নিজের উক্তি চেঞ্জ করেছেন, করে বলেছেন যে আসলে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা হয়, খুব প্রচারণা হয়, সেটা সম্পর্কে উনি কথা বলেছেন। উনি কোনো মানে অন্য কোনো সহ অভিনেত্রীকে আসলে কটাক্ষ করেনি, কিন্তু দর্শক এটা নিতে পারেনি ঠিক মতো, যেহেতু দুজনই মনোনয়ন পেয়েছেন, শিষ্টাচারের মধ্যে পড়ে না, ফলে এইটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক এই সময়ে ফ্রিল্যান্স সাংবাদিক সারা হাগি এবং ভ্যারাইটি ম্যাগাজিন একটা প্রতিবেদন প্রকাশ করে। সাংবাদিক সারা হাগিও একটা প্রতিবেদন প্রকাশ করে এবং ভ্যারাইটি ম্যাগাজিনও প্রকাশ করে। সেইখানে হচ্ছে সোফিয়া গাসকনের যে টুইটার পোস্ট 2021 সালে, সেই পোস্টগুলো ঘেটে তারা দেখান যে সেই পোস্টগুলোয় যথেষ্ট ধরনের ইসলাম ধর্ম বিদ্বেষ, চীনাদের প্রতি বিদ্বেষ এবং কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষ ফুটে উঠেছে। হ্যাঁ, এবং মানে অস্কার নিয়েও তার হচ্ছে বাজে কথা রয়েছে, বিদ্বেষমূলক কথা রয়েছে, যেটা বলা যায়। 2021 সালে অস্কারের নোম্যাডল্যান্ড, যেটি আসলে একজন মানে চাইনিজ পরিচালকের পরিচালনায় সিনেমা, হ্যাঁ, এটা পুরস্কার পাওয়ার পরে উনি মন্তব্য করেছিলেন, আমি জানতাম না যে আমি আফ্রো কোরিয়ান উৎসব ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ বা 8M, যে মানে নারী দিবসকে বোঝানোর একটা স্প্যানিশ উপায়, দেখছি কিনা। তাছাড়া এটি একটি কুৎসিত কদর্য গালা। তো এই জিনিসগুলো সামনে চলে আসার কারণে সোফিয়া গাসকোন আসলে অনেকেই মনে করছেন যে অস্কারের দৌড় থেকে পিছিয়ে পড়েছেন। আমরা জানি গ্যাসকন মনোনয়ন দৌড়ে অনেকটুকু এগিয়ে গিয়েছিলেন, এখন সমালোচকরা কি বলছেন? তার অস্কার দৌড় কি এখানেই শেষ হয়ে গেল? তার অস্কার দৌড়ই শেষ হয়ে গিয়েছে বলে বেশিরভাগ সমালোচকরা মনে করছেন, কারণ এর আগেও অস্কারে এই ঘটনা আছে। এখন অস্কার খালি অভিনয়ের মানের উপর নির্ভর করে না, অন্যান্য অনেকগুলো কারণ থাকতে পারে। এখানে যারা ভোটার আছে, সেই ভোটাররা হচ্ছে ভোটারদেরকে এইসব কারণগুলো প্রভাবিত করে। এই সময়ে যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা দৌরাত্ম্য আছে, সেই জায়গা থেকে হচ্ছে বলাই যায় যে তার অস্কার পুরস্কারের সম্ভাবনাটা প্রায় ক্ষীণ হয়ে গেল। কি খবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, লিখুন আপনার মতামত, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।